সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। কেমন আছে বাংলাদেশ, এই শিরোনামে কথা বলতে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, শিক্ষাবিদ ও উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আমি শুরুতে একটু আলোচনায় চলে যাই আমরা সরাসরি। আজকে আসলে আপনিও জানেন যে খালেদা জিয়ার বিদেশ যাত্রা নির্বাচনের একটি সম্ভাব্য রোডম্যাপও কিন্তু দিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের যদি গত 3.5 মাসের চিত্র দেখি, অনেক অসামঞ্জস্যতা আছে নিশ্চয়ই। যেমন আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্কার, সেটিও এখনো পুরোপুরি শেষ হয়নি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে অনেক বিষয় রয়েছে, অর্থনীতির অনেক বিষয় রয়েছে, বাজার ব্যবস্থা, অনেক সমস্যা আছে। তার মধ্যেও একটি ভঙ্গুর পরিস্থিতিতে যে বাংলাদেশকে 5 আগস্ট পর আমরা লক্ষ্য করেছি, সেখানে বেশ কিছু সংস্কার কমিশন হয়েছে, প্রায় 10টি সংস্কার কমিশন হয়েছে এবং তাদের রিপোর্ট 15 জানুয়ারির মধ্যে হয়তো দিয়ে দিবে। সবকিছু মিলিয়ে আসলে গণতন্ত্রের পথে উত্তরণে কতটা অগ্রসর হচ্ছে বাংলাদেশ? আপনাকে ধন্যবাদ। আমার ধারণা ছিল যে আমরা শিক্ষা নিয়ে শুরু করব, কারণ রাজনীতি নিয়ে তো আমি যাব। হ্যাঁ, রাজনীতি নিয়ে তো অনেক আলোচনা করেছি 5 আগস্টের আগে। এখন যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সেহেতু শিক্ষা নিয়ে আলোচনাটাই বেশি কমফোর্ট ফিল করি। যাই হোক, যেটা বলছেন যে আপনি এই আমার শিক্ষা প্রতিষ্ঠানটা চালাতে গিয়ে আমি যা দেখছি তাতে এটা তো সম্পূর্ণ একদম এলোমেলো অবস্থা, এবং এইরকম একটা অবস্থার ভিতরে এই বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য গত 4-5-6 মাসে এই সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেগুলো সঠিক বলে আমি মনে করি। অনেকের ধারণা যে আপনার আরও অনেক জনপরিসরে একটা ধারণা আছে যে আপনার কোনো জায়গাতে সরকারের পারফরমেন্স হয়তো সেরকমভাবে দেখা যাচ্ছে না। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ভঙ্গুর পরিস্থিতি, যেটা আপনি বললেন, একটা ভঙ্গুর পরিস্থিতিতে সরকারকে কিন্তু হাল ধরতে হয়েছে। এবং এই রকম একটা পরিস্থিতিতে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাই, পালিয়ে গেছেন। আপনি চিন্তা করতে পারেন যে ব্যাংকিং সিস্টেমগুলোতে ভালো ভালো ব্যাংকগুলো তারা লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে। ব্যাংকগুলোতে টাকা ছিল না, সেই টাকা সাপ্লাই দেওয়া, আবার আস্থা ফিরিয়ে আনা, জনগণের আস্থা ফিরিয়ে আনা। ব্যাংকগুলোতে আস্তে আস্তে জনগণের আস্থা ফিরে আসছে এবং ব্যাংকগুলোর অবস্থা আস্তে আস্তে ভালো হচ্ছে। এবং আপনি যদি চিন্তা করেন যে এই আমাদের যে রিজার্ভ, সেই রিজার্ভেরটা আস্তে আস্তে কিন্তু রিজার্ভটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো ইনভেস্টমেন্টের জায়গাগুলোতে হয়তো একটু পিছিয়ে আছে, কিন্তু আপনাকে তো একটু সময় দিতে হবে। এটা হলো আমার একটা ধারণা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দেখছেন তা আমি বলবো না যে খুব স্যাটিসফ্যাক্টরি, কিন্তু আপনি কোন অবস্থার সাথে মিলাচ্ছেন তার উপরে নির্ভর করবে। আমরা যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভবের ধারণা আমাদের যেটা ছিল যে একটা সরকার পতনের পরে একটা দেশে কি হতে পারে, সেই রকম কিন্তু তেমন কিছু কিন্তু আমাদের নজরে সেভাবে পড়ে নাই। হ্যাঁ, বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে, বিচ্ছিন্নভাবে বেশ কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সার্বিকভাবে আপনার প্রায় 180 মিলিয়ন থেকে 200 মিলিয়ন আপনার জনসংখ্যার একটা দেশ, ছোট্ট একটা দেশ, সেখানে আপনার যে পরিমাণ আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়া দরকার ছিল, আমাকে যদি একজন সমাজবিজ্ঞানী হিসেবে বলেন, তাহলে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেহেতু সেনাবাহিনী মাঠে আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অনেকটাই আবার কাম ব্যাক করেছে, সেটা আপনাকে মনে রাখতে হবে। থানাগুলো থেকে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ওনারা চলে গিয়েছিলেন, তাদেরকে ফিরিয়ে আনা। এবং গত 16-17 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জালগুলোকে আপনার ট্যাকেল করা একটা সরকারের পক্ষে, এবং এমন একটি সরকার যে সরকারের অনেকেরই হয়তো সেরকম এরকম পরিস্থিতি সামাল দেওয়ার কোনো কি ছিল না, এই যে অভিজ্ঞতা ছিল না। বা আমার কথাই যদি জিজ্ঞাসা করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটি বিশ্ববিদ্যালয়কে সামাল দেওয়ার যে সক্ষমতা, সেটা কি আমার ছিল? আমার ছিল না, এটা তো স্বীকার করতে কোনো দোষ নেই। কিন্তু আমরা এই আস্তে আস্তে গত কয়েক মাসে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। আমার বিশ্ববিদ্যালয় দিয়ে বলি, আমি আমার 64টা জেলা এবং প্রায় 500 উপজেলার
সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ২৫০০ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা গত কয়েক মাসে এটাকে নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পেরেছি। সামান্য দু একটা জায়গাতে সমস্যা আছে, নাই যে না সেটা বলবো না, কিন্তু একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পেরেছি। এইটাকে আরও অনেক উন্নত করতে হবে, সেই জায়গাটাতে আমাদেরকে তো কাজ করতে হবে এবং সংস্কারের বিষয়গুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। একই রকমভাবে আপনি যে আইন শৃঙ্খলার সংস্কার, আপনার জনপ্রশাসনের সংস্কার, আপনার স্বাস্থ্য খাতের সংস্কার, এই পুরা বিষয়গুলোকেই একটা এই সরকার একটা পলিসি গাইডলাইন হয়তো দিয়ে যাবে। তারা পরবর্তীতে রাজনৈতিক সরকার যারা আসবেন তারা সেই সংস্কারের কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন। মানুষ গত ১৫ বছর ধরে নির্বাচন, ভোট কিংবা গণতন্ত্র বলি বা সুষ্ঠু একটি রাজনৈতিক পরিবেশ বা অন্যান্য যেসব মাঠে বিরোধী যে রাজনৈতিক পক্ষগুলো ছিল গত ১৫ বছর, তারাও কিন্তু এই সুষ্ঠু পরিবেশটি চেয়েছে, সাধারণ মানুষ সবাই চেয়েছে। সেই পরিবেশের পথে কিংবা গণতন্ত্রের পথে, সুষ্ঠু একটি ভোটের পথে সরকার হারছে। সেটা সরকার প্রধানের যে সাক্ষাৎকার নিউ এজ পত্রিকার সাথে, সেই সাক্ষাৎকারটি যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু একদম স্পষ্টভাবেই কিন্তু প্রফেসর ইউনূস বলেছেন যে ওনাদের সামনে দুটা মডেল আছে, যে একটা মডেল হলো যে এই বছরের শেষের দিকে ওনারা নির্বাচন করবেন, অথবা সর্বোচ্চ দেরি হলে আগামী বছরের মে জুন নাগাদ সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। সেই জায়গাটা থেকে কিন্তু ওনারা সরে আসেন নাই এবং সেটাকে টার্গেট করেই কিন্তু এগোচ্ছে সরকার। এবং রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলা এবং রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু সেভাবেই যাচ্ছে। এবং সেই সাক্ষাৎকারটা দেখলে আপনি বুঝবেন যে রাজনৈতিক নেতৃবৃন্দরা বাহিরে যে যত কথাই বলেন না কেন, ওনারা যখন ওনাদের কাছে যান সরকারের কাছে যান, তখন কিন্তু ওনারা ওই এক ধরনের পজিটিভ বার্তাই দিচ্ছেন যে আপনারা যতটুকু পারেন সংস্কারটা করে দিয়ে যান, আর বাকি সংস্কারগুলো রাজনৈতিক সরকার সেটা করবে। এবং একটা আন্ডারস্ট্যান্ডিং তো সব দলগুলোর ভিতরে তৈরি হয়েছেই। কোনো দল হয়তো একটু আর্লি নির্বাচন চাইতে পারে, কোনো দল হয়তো একটু সময় নিয়ে নির্বাচনের কথা বলতে পারে, বা যারা সমন্বয়ক যারা আছেন, ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা হয়তো আর একটু বেশি সময় চাইতে পারেন। কিন্তু সব কিছু মিলিয়ে জনপরিসরে যে একটা বন্দোবস্ত দরকার, একটা গণতান্ত্রিক পরিস্থিতি বজায় রাখার জন্য দেশের ভিতরে, যেহেতু বহুদিন পর্যন্ত এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, সেই কারণে এইটা মানুষের একটা দাবি যে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। আর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার প্রয়োজনও এই কারণে যে দেশে। আমি এখানে একটু প্রশ্ন করে রাখি সম্পর্ক, যে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক সরকারগুলোর যে অভিজ্ঞতা সরকার পরিচালনার ক্ষেত্রে, এই সরকার তো নিশ্চয়ই সেটি নেই যে দাবির মিছিল নিয়ে আমরা দেখছি যে প্রতিদিনই রাজপথে নামছে মানুষ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। এই সরকারের সক্ষমতার জায়গা আসলে কতটা? আমি তো শুরুতেই বলেছি যে অনেক ধরনের অভিজ্ঞতার অনুপস্থিত ছিল। সেই অনুপস্থিত অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে সরকার বের হয়ে আসছে, তারা অভিজ্ঞ হয়ে উঠছে। আমার নিজের কথা দিয়েই তো আমরা তো সারাক্ষণ ঘেরাওর উপরে ছিলাম, আমি নিজেও তো সারাক্ষণ ঘেরাওর উপরে ছিলাম। জয়েন করার পরে প্রথম ১-২ মাস তো সারাক্ষণ ঘেরাও, আপনার গাজীপুর অফিস ঘেরাও, ধানমন্ডি অফিস ঘেরাও, বাসা ঘেরাও, সারাক্ষণ ঘেরাওর উপরে ছিলাম। আস্তে আস্তে ঘেরাওর পরিমাণ কমে আসছে। একটা জিনিস মনে রাখতে হবে, মানুষের দাবি দেওয়া কিন্তু গত ১৫-১৬ বছরের সমস্ত পুঞ্জীভূত দাবি দেওয়া, এগুলো কিন্তু একদিনে তৈরি হয় নাই। এবং মানুষের যে দাবি দেওয়ার চাহিদা, সেটাকেও কিন্তু অস্বীকার করা যাবে না, সেটাকেও কিন্তু সুন্দরভাবে আপনাকে সামাল দিতে হবে। আপনি যদি তাকে ফোর্স ব্যবহার করেন তাহলে আগের সরকারের সাথে এই সরকারের তো কোনো পার্থক্য হলো না। সেই জন্য মানুষও মনে করছে এখনই একটা রাইট টাইম তাদের দাবি দেওয়াগুলো সামনে নিয়ে আসার জন্য। এবং জনগণের যে এই চাওয়াটা, এটাও কিন্তু অস্বাভাবিক কিছু না। আরেকটি বিষয় যেটা বলছিলেন আপনি বেগম জিয়ার প্রসঙ্গে, বেগম জিয়াকে যে পরিমাণ আপনার অন্যায় অত্যাচার যেভাবে করা হয়েছে ওনার প্রতি, জাতীয় নেত্রী, এবং খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে আপনার সব দলগুলোর কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি যদি, ইনক্লুডিং যে সমন্বয়ক যারা ছাত্র আন্দোলনের সাথে যারা ছিলেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে বেগম জিয়া যে এই যে আপনার ক্যান্টনমেন্টে গিয়েছিলেন তখন তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন সময়ে ওনার প্রতি যে, আমি দলের প্রতি বলছি না, বেগম জিয়ার প্রতি, উনি একটা সিম্বল হিসেবে ডেভেলপ করেছেন এই দেশে, যে আপসহীন, এমনি তো আগে থেকে বলা হতো আপসহীন নেত্রী হিসেবে একটা সিম্বল হিসেবে ডেভেলপ করেছেন। এবং গণতন্ত্র, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার একটা প্রতীক হিসেবে তৈরি হয়েছেন। এবং আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে ৯০-এর গণ অভ্যুত্থানের আগে থেকে ধরে
উনি কিন্তু কোনো সময় আপোষ করেন নাই, এবং এর সাথে সাথে কোনো অবস্থাতেই এরশাদ সরকারের সাথে কোনো আপোষ করেন নাই এবং কোনো নির্বাচনে যান নাই। এবং 90-এর পরবর্তী সময়ে কিছু ভুলভ্রান্তি থাকার পরেও উনি পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধার অথবা গণতন্ত্র প্রতিষ্ঠা অথবা এই গত সরকারের সাথে কোনো ধরনের কোনো আপোষে কিন্তু যান নাই। এই যে আপোষহীনতা এবং এক ধরনের এই যে দেশের স্বার্থের প্রতি যে তার যে একটা চাওয়া পাওয়া এবং একটা কমিটমেন্ট, এটা কিন্তু খুবই আনপ্যারালাল। আপনি সাউথ ইস্ট এশিয়াতেও যদি আপনি খেয়াল করেন যে একদম ঘর থেকে বের হয়ে এসে একজন গৃহবধূ একটা রাজনৈতিক দলের প্রধান হওয়ার পরে সেই রাজনৈতিক দলটাকে এককভাবে ধরে রাখা, এবং গত সরকার বহু চেষ্টা করেছে দলটাকে ভাঙার জন্য, কিন্তু ভাঙতে পারে নাই। এটা সেই কথাটাই আমরা বলছিলাম যে আপনার একটা বাইপার্টিজান পলিটিক্স যদি এখানে, পলিটিক্স তো একটা প্রসেস, সেই প্রসেসের ভিতরে সরকার এবং বিরোধী দল মিলে যদি রাজনীতিটা তারা করতো গত 15-16 বছরে, তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা দেখতে হতো না, অথবা এই যে আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে, কাউকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে পুরো একদম গোষ্ঠী সহ, সেই জিনিসটা কিন্তু দেখতে হতো না। স্যার, আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো আপনার কাছে। আপনি একজন শিক্ষাবিদ এবং 64 ডিস্ট্রিক্ট সারা দেশের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো আপনি দেখেন। আপনার কাছে আরো একটি প্রশ্ন আমি বিরোধীদের আগে রাখতে চাই, সেটি হচ্ছে যে অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 আলোচিত ব্যবসায়ীর দুর্নীতি অনুসন্ধানে দুদকের নেতৃত্বে 10টি যৌথ অনুসন্ধানী দল গঠন করেছে, এবং এর আগে 111-এর সময় আমরা লক্ষ্য করেছি যে দুর্নীতির বিরুদ্ধে একেবারে অভিযান পরিচালনা করা বা ঢালাওভাবে যে অভিযানগুলো সেগুলো হয়েছে, কিন্তু সেই অভিযানগুলো আমরা দেখেছি যে মুখ থুবড়ে পড়েছে। এবার আসলে কি সেটি সফল হবে কিনা, বা নতুন যে কমিশন গঠিত হয়েছে আমরা কি আলোর মুখ দেখব কিনা, আপনি দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা আমরা দেখব কিনা? দুর্নীতির বিরুদ্ধে এখন পর্যন্ত সরকারের যে অবস্থান, তাতে তারা শক্ত অবস্থান নিয়েছেন। তবে দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী করতে হবে, দুর্নীতি দমন কমিশনকে আরো অটোনমি দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের যে সক্ষমতা, এই সক্ষমতা দিয়ে গত 16-17 বছরে বা গত 53 বছরে যে দুর্নীতি বাংলাদেশে হয়েছে সেটা সামাল দেওয়া বা সেটা ইনভেস্টিগেশন করা, সামাল দেওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। এই কথাটা কিন্তু আমরা বহুবার বলে এসেছি টেলিভিশনে এবং সব জায়গাতে। এখন যে জায়গাটাতে হাত দিয়েছে সরকার, সেই জায়গাটাতে সরকার যদি শক্ত থাকে, আমার ধারণা এখন পর্যন্ত যা টেন্ডেন্সি দেখছি তাতে সরকার শক্ত, যে তারা এই দুর্নীতির বিষয়গুলো অন্ততপক্ষে শ্বেতপত্র আকারে সামনে বের করে। এই কমিশন কতটা সফল হবে বলে এই কমিশনের যে সদস্য যারা আছেন, কারণ প্রায় লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, এই কমিশনের সদস্য যারা আছেন তাদেরকে যদি আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন যে তাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নাই, এবং তারা, আমি মনে করি যে তাদের কাছে রাষ্ট্রের চাহিদা, এই জাতির চাহিদা যে কি হয়েছে এই দেশে সেই জিনিসগুলো সামনে নিয়ে আসা, এবং এটা খুব স্পেসিফিক এবং টু দি পয়েন্টে হলে খুব ভালো হয়, যদি গদবাঁধা একটা শ্বেতপত্রের মতো না হয় আর কি। আর যে 10 জনের কথা বলেছেন সেগুলো নিয়ে আরও আগে থেকেই কাজ শুরু হয়েছে, এবং আমি ধারণা করি, আশা করি যে যেহেতু তাদের অনেক কিছু নাকি ডকুমেন্টেড অবস্থায় আছে এবং ব্যাংকিং চ্যানেলে অনেক টাকা চলে গিয়েছে, ব্যাংকিং চ্যানেলে অনেক টাকা পয়সা বাহিরে চলে গিয়েছে, যেহেতু ব্যাংকিং চ্যানেলে চলে গিয়েছে সেহেতু তাদের জন্য সুবিধা হবে জিনিসগুলা এই যে ধরার জন্য এবং বের করার জন্য। আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো যে আশাবাদী, তবে এটা একটা লম্বা সময়ের ব্যাপার, একটা লম্বা প্রসেসের ব্যাপার। রাজনৈতিক সরকার যারা আসবে পরবর্তীতে তাদের কমিটমেন্টটা যদি থাকে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা জিরো টলারেন্সে যাব, তাহলে ওই রাজনৈতিক সরকারের সদিচ্ছার কারণে পরবর্তীতে হয়তোবা আপনার এই জিনিসগুলো আরো শক্তিশালীভাবে বের হওয়ার চেষ্টা হবে। স্যার, আমি এরপর শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু আসতে চাই, সেই প্রশ্নটি রেখে একটু বিরতিতে যাব। বিষয়টি হচ্ছে যে গত 15 বছর আমরা লক্ষ্য করেছি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানান প্রশ্ন ছিল, বিশেষ করে কারিকুলাম নিয়ে, এইসব বিষয়গুলো সেই জায়গায় আসলে অন্তর্বর্তী সরকার এসেছে গত 3.5 থেকে 4 মাস হতে চললো। কতটা উন্নতি সাধিত হতে চলছে, বা শিক্ষা সংস্কার যে কমিশনটি রয়েছে সেই কমিশনের অগ্রগতি কতটুকু, এর উত্তরটি আমি বিরতি থেকে এসে নিতে চাই। প্রিয় দর্শক, সপ্তাহে দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, কোথাও যাবেন না। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার, আপনার কাছে যে প্রশ্ন, শিক্ষা সংস্কার যে কমিশন নিয়ে আসলে একটি ঘড়িমসি চলছে, তাহলে সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা নিয়ে গত 15 বছর যা হলো তার সংস্কার কিভাবে সম্ভব? আমার ধারণা যে শিক্ষা সংস্কার কমিশন হবে, কারণ প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের নেতৃত্বে শিক্ষা সংস্কার কমিশন
না হওয়ার কোনো কারণ নেই, কারণ শিক্ষা সংস্কার কমিশন হতেই হবে এবং নাও ইজ দ্য টাইম। এবং প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ একদম কম্পিটেন্ট একজন মানুষ এই শিক্ষা সংস্কার কমিশনকে নেতৃত্ব দেওয়ার জন্য। হয়তো শিক্ষা সংস্কার কমিশনের যে সুপারিশসমূহ আসবে সেগুলো হয়তো বাস্তবায়নের সময় লাগবে, কিন্তু কমিশনটা হবে আমার ধারণা। এবং কমিশনটা হওয়া দরকার এই কারণে, কারণ প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষাগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে, টারশিয়ারি এডুকেশন সব জায়গাতে, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সব জায়গাতে একদম মানে আপনার ভঙ্গুর অবস্থা আপনার তৈরি হয়েছিল। আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একদম রাজনীতির আখড়াতে রূপান্তরিত করা হয়েছিল, সেটা প্রাইমারি স্কুল হোক আর কলেজ হোক আর বিশ্ববিদ্যালয় হোক। আপনি দেখবেন একচেটিয়াভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র একটি দল থেকে প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে গত 16-17 বছরে। এবং কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে একজন শিক্ষকও পাবেন না যে ভিন্ন মতের কাউকে নিয়োগ দেওয়া হয়েছে। কলেজগুলোতে গভর্নিং বডিতে এমন সব লোকজন ছিলেন যে আপনি রাজনীতির সাথে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত লোকজন, এমপিরা ছিলেন, মন্ত্রীরা ছিলেন। ঢাকা শহরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে সবগুলোতেই প্রায় মন্ত্রী, এমপি এবং রাজনৈতিক দলের এই যে লোকজন যারা ছিলেন। আমি বলছি না যে রাজনৈতিক দলের লোকজন শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারবে না, রাজনৈতিক দলের লোকজন শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারবে, কিন্তু কোন নেতারা বা কোন ধরনের নেতারা, আপনার রাজনৈতিক দলের নেতাদের ভিতরেও তো আপনার ক্লাসিফিকেশন আছে, তাদেরও তো ধরন আছে। আপনি ইচ্ছা করলে যদি আপনি দিতে চান ভালো একটা কলেজে কোনো রাজনৈতিক দলের নেতাকে, তাহলে সেই রাজনৈতিক দলের নেতার যে 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 বায়োডাটা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের গুডউইল এবং বিষয়গুলো তো জনগণের ভিতরে প্রচারিত, সবাই জানে। আপনি দেখে দেখে যদি দেন তাহলে সেখান থেকেও কিন্তু ভালো লোক আসতে পারে, সেটা করা হয়নি। এবং আপনার এটা তো গেল একটা ম্যানেজমেন্টের ইস্যু। এরপরে যদি আপনি আসেন যে মনিটরিংয়ের ব্যবস্থা, কোনো ধরনের কোনো মনিটরিং ছিল না, সমস্ত মনিটরিং ভেঙে পড়েছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আপনার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের কোনো অডিট হয় না, এবং কোনো ইন্টারনাল অডিট না, বাহিরের অডিটও না। বাহিরের অডিট যদি হয়ও কোনো কোনো সময়, তাহলে দেখা গেছে তারা নিজস্ব প্রতিষ্ঠান দিয়ে অডিট করাচ্ছেন এবং তারা যেভাবে অডিট চান সেভাবে তারা হয়েছে। এটা গেল আরেক বিষয়। এরপরে আসেন আপনি কারিকুলাম, এবং আপনার এই যে কারিকুলাম নিয়ে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। সকালে একটা, দুপুরে একটা, বিকালে আরেকটা, বিভিন্ন ধরনের কারিকুলাম আমরা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। এবারে যেটা আমরা কাজ করেছি সেটা হলো যে আমরা ওই 2012 সালের আগে যে কারিকুলামটা ছিল, 2000 আগে যে কারিকুলামটা ছিল সেই জায়গাতে আমরা ফিরে গিয়েছি। আর আননেসেসারি কতগুলো বিষয় ছিল কারিকুলামের ভিতরে, আননেসেসারি কিছু বিষয়, এক্সাজারেশন ছিল, অতি কতন ছিল, সেই জায়গাগুলোর থেকে বের হয়ে আমি নিজেও রিভিউ কমিটির মেম্বার ছিলাম। এইবার যে বইগুলো আসছে সেই বইগুলোতে, সেখানে আমরা এই 2024কে রিপ্রেজেন্ট করা এবং আগের অতি কথনের বিষয়গুলোকে একটু ড্রপ করে দিয়ে আপনার রিয়েল হিস্ট্রি যেটা আছে যতটুকু জাস্টিস করা যায়। আপনি মৌলানা ভাসানীর কথা বলবেন না, আপনি হুসেন সৈয়দ সোহরাওয়ার্দীর কথা বলবেন না, আপনি শেরেবাংলা একে ফজলুল হকের কথা বলবেন না, আপনি তিতুমিরের কথা বলবেন না, আপনি প্রীতিলতার কথা বলবেন না, আপনি ইতিহাসের মীমাংসিত বিষয়গুলোকে আপনি ডিবেট করবেন, বিতর্ক করবেন, সেটার থেকে আমরা বের হওয়ার চেষ্টা করেছি এবারে যে কারণে। এবং কোয়ালিটি অফ ওয়ার্ক দেখবেন আপনি, এই যে বইয়ের পাতাগুলো দেখেন আপনি, কাগজের মান, আপনার প্রিন্টিংয়ের কোয়ালিটি, ছবির কোয়ালিটি আপনারা দেখেন সেই জায়গায়। হয়তো অনেক ভুলভ্রান্তি আছে, ভুলভ্রান্তি তো থাকবেই। প্রায় 400-র উপরে বই আমাদেরকে এই এত অল্প সময়ের ভিতরে রিভিউ করে, এত তাড়াতাড়ির ভিতরে আপনার প্রিন্টে যাওয়া, এটা তো একটা মানে ম্যামথ টাস্ক ছিল। এবার আসলে হারকিউলিয়ান টাস্ক। জানুয়ারি 1 তারিখে বই, জানুয়ারি 1 তারিখে কেন, আপনি মার্চ এপ্রিলে বই দেওয়া সম্ভবপর ছিল না। কেন স্যার, এটা কি কারণ? কেন কারণ হলো আপনি যে অবস্থাটা করে রেখেছিলেন সেখানে তো কোনো ধরনের কোনো সিস্টেম ছিল না, সমস্ত সিস্টেম তো ক্লোজ হয়ে গেছিল, সবাই তো পালিয়ে গেছে, কোথাও তো কোনো কাজের লোক ছিল না। আপনি যে কাজ করবেন, আপনি এনসিটিভি দিনে রাতে 24 ঘন্টা কাজ করে এই কাজটা করতে পেরেছে, এবং শিক্ষা মন্ত্রণালয় দিনে রাতে 24 ঘন্টা কাজ করে সেই কাজটা। এবং আমরা রিভিউর জন্য সাফিসিয়েন্ট সময় আমরা পাই নাই। এত অল্প সময়ের ভিতরে আপনি কিভাবে এই যে এত বড় প্রায় 400-450-র উপরে বই আপনি রিভিউ করবেন এবং সেই জায়গাগুলো থেকে, কারণ এটা তো পাতায় পাতায় আপনার এই যে সমস্ত প্রবলেমগুলো ছিল, সেই জায়গাগুলো থেকে বের হয়ে এসে
আপনার এইগুলো তো অনেক সময় নিয়ে করতে হয়। আর সেই জন্য আমরা বলছি যে ভুলভ্রান্তি থাকবে না তা না, 1-2%, 5% ভুলভ্রান্তি হয়তো এখনও রয়ে গেছে, সেটা এই নেক্সট এডিশন যখন হবে থ্রু আউট দ্য প্রসেস সেটা কারেকশন হবে। তবে এদেশের মানুষ যা চায়, এদেশের মানুষ সমাজ সংস্কৃতি যা চায় তার বাইরে যাওয়া যাবে না। এদেশের মানুষের চাহিদা যেটা আছে সেই চাহিদার বাইরে যাওয়া যাবে না। একই সঙ্গে হয়তো এই কারিকুলামেরও পরিবর্তন আনতে হবে, কারণ আমরা যদি 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অথবা 5th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা চিন্তা করি, আমরা যদি কারিগরি শিক্ষার কথা চিন্তা করি, তাহলে এখন যে সিলেবাসগুলো আছে, যে বইগুলো আছে, সেগুলো তো আমাদের পরিবর্তন আনতে যেতে হবে, একটু সময় লাগবে। সেটা শিক্ষা কমিশন যখন আসবে, তারা যখন বলবে যে আমরা কোন পথে যেতে পারি, তখন আমরা সেই জায়গাটাতে আমরা চিন্তা ভাবনা করব। তবে এবার আপনি দেখবেন যে প্রিন্টিংয়ের কোয়ালিটি, বইয়ের কোয়ালিটি, আপনার কন্টেন্ট যদি আপনি দেখেন সমস্ত জায়গাগুলোতে কিন্তু এবং যে বইগুলো আসছে ছেলে মেয়েদের হাতে, ধারণা করা হয় এই মাসের শেষে এবং ফেব্রুয়ারিতে ধারণা করা হয় যে বইগুলো ছেলে মেয়েদের হাতে সব চলে যাবে, এবং সফট কপিগুলো অলরেডি আপলোড করা হয়েছে, অনলাইনে সবগুলো পাওয়া যাচ্ছে। এবং যারা ইন্টারনেটে তো আজকাল অনেকে অ্যাক্সেস করতে পারেন, একটা বিশাল সংখ্যক মানুষ অ্যাক্সেস করতে পারেন, তারা কিন্তু বইগুলো ইন্টারনেটে অলরেডি দেখে ফেলেছেন। স্যার, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, সেক্ষেত্রে আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা সেটির অবস্থা কেন? এবং একটি বিষয় যদি বলি যে প্রতিটি সরকার আসে তার সেই কারিকুলাম পরিবর্তন হয়, আমরা বহির্বিশ্বে যদি দেখি সেখানে আসলে একটি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আসলে তারা চলে, এবং কর্মমুখী বা বাস্তবমুখী যে শিক্ষা সেটি আমাদের দেশে এখনো আমরা করতে পারি না। আমরা এটা মূল বিষয়টা হলো যে আমাদের এখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা শুধুমাত্র কথায় কথা, এবং এটাকে আমরা একটা কথা বলার জন্য আমরা কথাটা শিক্ষা জাতির মেরুদণ্ড, এটাকে আমরা ইন্টারনালাইজ করতে পেরেছি কিনা, মানে বিষয়টা আমরা বুঝতে পারি কিনা যে শিক্ষা একটা বড় বিষয়, স্বাস্থ্য একটা বড় বিষয় মানুষের। যদি আমি বুঝতে পারি যে শিক্ষার মাধ্যমে একটা জাতির ভাগ্য পরিবর্তন করা যায়, তাহলে আমি শিক্ষাকে গুরুত্ব দেবো। সেটা আমরা মনে করি নাই বলেই কিন্তু আমরা শিক্ষার বাহিরে অন্য যা যা কাজ করা দরকার সবই আমরা করেছি, কিন্তু শিক্ষা, যেমন আপনি জিডিপি থেকে কত % টাকা আপনাকে শিক্ষা খাতে ব্যয় করতে হবে, তার কিন্তু একটা ম্যান্ডেট কিন্তু জাতিসংঘেও আছে, সব জায়গাতেই আছে। আমরা এর ধারে কাছেও নাই। আমাদের প্রাথমিক স্কুলের শিক্ষকদের কি দেখেন, জীবন মান দেখেন, এবং গত 52 বছরে আমাদের দেশের শিক্ষকদের মান মর্যাদা এবং তার জীবনযাত্রার কোনো পরিবর্তন হয় নাই। প্রাথমিক শিক্ষা বলেন, মাধ্যমিক শিক্ষা বলেন, কলেজের শিক্ষক বলেন, একজন কলেজের প্রভাষক যে টাকা বেতনে চাকরিতে জয়েন করেন, একজন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক যে টাকা বেতনে চাকরিতে জয়েন করেন, এবং মাস শেষে যে বেতন পান, ঢাকা শহরে একজন রিক্সাওয়ালা মোটামুটি সিমিলার ইনকাম করে। তাহলে আপনি বলেন, ঢাকা শহরে একজন রিক্সাওয়ালার যে ইনকাম, সেই ইনকাম হলো একজন প্রভাষকের ইনকাম। তো এটা কি কিছু হইল? উপমহাদেশে ভারত বহু আগেই এটা কারেকশন করে ফেলেছে। ভারতে আমার মতো একজন অধ্যাপকের বেতন কত? 4 লাখ, 4.5 লাখ রুপি, 5 লক্ষ রুপি। আমার বেতন কত? 1 লক্ষ টাকা, 1 লক্ষ প্লাস ধরেন। আমি গ্রেড 1 15 বছর আগে থেকে, তার মানে আমার আর কোনো বেতন গত 15 বছরে 1 টাকাও বাড়ে না। তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, ইনফ্লেশন বলেন, 10%, 12% বলেন, এবং খাবারের ইনফ্লেশন যদি আপনি হিসাব করেন, তাহলে তো অটোমেটিক্যালি আমার বেতন 2-2.5 লাখ 3 লাখ টাকা হওয়া দরকার ছিল। আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু দিচ্ছে তারা। আর নেপালের কথা বলেন, একটা গরিব দেশ নেপাল, সেখানে একজন প্রাথমিক স্কুলের শিক্ষক কত টাকা বেতন পান, পাকিস্তানে কত টাকা বেতন পান, আমাদের থেকে 3 গুণ থেকে 4 গুণ। আমরা সব জায়গাতে বড় বড় কথা বলি, সব জায়গায়, কিন্তু শিক্ষা খাতে বাজেট আমরা দিচ্ছি না। শিক্ষা খাতে বাজেট আমার যেটা দরকার সেটা দিচ্ছি না, আর যেটা পাচ্ছি সেটাও ভালোভাবে ব্যবহার করছি না। দুর্নীতির যদি কোনো মহোৎসব থেকে থাকে, তাহলে কিন্তু আপনি দেখবেন এই সমস্ত শিক্ষা এবং স্বাস্থ্য এবং যোগাযোগ খাতে এই জায়গাটা থেকে বের হতে গেলে আমাদেরকে যে চট করে ওভারনাইট বের হয়ে যেতে পারবো আমরা, কিন্তু সেটা না। তবে আমরা এখন আস্তে আস্তে একটু টাইট দেওয়ার চেষ্টা করছি। আমাদের বিরুদ্ধে অনেক লোকজন লেগে গেছেন, কিন্তু লাগলেও আমরা একটা কথা বলতে চাই যে আমরা যে জায়গাটাতে হাত দিচ্ছি সংস্কারের, সেই জায়গাটা আমরা করবই। যেমন আমার জাতীয় বিশ্ববিদ্যালয়, কমিশন তো এখনো হয়নি, কমিশন হয় নাই, কমিশন হবে আশা করি। যেমন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষার 70% নিয়ন্ত্রণ করে একটা বিশ্ববিদ্যালয়। এটা হওয়া উচিত ছিল না,
ন্যাশনাল ইউনিভার্সিটি 3-4টা হওয়া উচিত ছিল, ইভেন ডিভিশন ওয়াইজ ন্যাশনাল ইউনিভার্সিটি হতে পারতো। এবং ন্যাশনাল ইউনিভার্সিটি 8টা ডিভিশনে 8টা এই ব্রাঞ্চ থাকতে পারতো। আমাদের আঞ্চলিক কেন্দ্র আছে, কিন্তু আমি বলছি যে 8টা ডিভিশনে 8 জন ভাইস চ্যান্সেলর থাকতে পারতেন। একটা বিশ্ববিদ্যালয় দেশের 70% উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে, তার মানে আমাকে প্রতিদিন কি পরিমাণ ওই যে আপনার ওই যে সার্টিফিকেট সাইন করতে হয়, কত শত ফাইল আমাকে সাইন করতে হয়। এবং আমাদের আন্ডারে সারা দেশে প্রায় 2,500-এর মতো কলেজ। ঢাকা শহরে যত কলেজ দেখেন, ইনস্টিটিউট দেখেন, সারা বাংলাদেশে যত কলেজ ইনস্টিটিউট দেখেন, আপনার সমস্ত জেলা উপজেলাগুলোতে সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন। সরকারি কলেজ আর কয়টা, সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন। এখন আমাদের এখানে ল কলেজগুলো, আমাদের বিএড কলেজগুলো, ফিজিক্যাল এডুকেশন, আমাদের আন্ডারে পুলিশ কলেজ, আমাদের বিকেএসপি, এই যে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে মেরিন একাডেমি থেকে ধরে সব, আপনি সিটি কর্পোরেশনের যত কলেজ টলেজগুলো দেখেন, সবগুলো হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এই জায়গাটাতে 38 লক্ষ শিক্ষার্থী, এবং আমাদের এই জায়গাটাতে আমরা দেখতে পেয়েছি যে এখানে কারিকুলামের প্রবলেম আছে। যত্রতত্র অনার্স মাস্টার স্কুলে বসে আছি আমরা। হ্যাঁ, এখন আরো বেশি চাচ্ছে। কারিকুলামের পরিবর্তন আমরা যেটা স্বপ্ন দেখছি এবং আমরা ভাবছি, যেটা কারিকুলামের ভিতরে একটা পরিবর্তন আনা দরকার, যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, অথবা অ্যাটলিস্ট দেশের ভিতরে কাজ করে খেতে পারে, অথবা নিজে উদ্যোক্তা হতে পারে, অথবা যদি গালফ স্টেটগুলোতে যায় তাহলে সে যাতে এখন যা বেতন পায় তার ডাবল বেতন যাতে পেতে পারে, সেই জন্য আমরা কারিকুলামে হাত দিয়েছি যে আমরা একটা টেকনিক্যাল এডুকেশন আমরা সেখানে অ্যাড করব। এবং সেই টেকনিক্যাল এডুকেশনটা অ্যাড করতে গিয়ে আমরা ব্ল্যান্ডেড এডুকেশনের কথা চিন্তা ভাবনা করছি। এবং আমি কয়েকদিন আগে আপনার এই যে ইংল্যান্ডে গিয়েছিলাম, সেখানে তাদের সাথে কথা বলে এসেছি, এবং এই গত সপ্তাহে অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, সেখানে তাদের সাথে কথা বলে এসেছি। আমাদের নতুন করে মডেল তৈরি করার কিছু নাই। উন্নত দেশগুলো অথবা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তারা কোন ধরনের মডেলে তারা পড়াশোনা চালাচ্ছে এবং ওয়ার্ল্ড মার্কেট দখল করছে, সেটা ফলো করলেই হয়। আপনি মালয়েশিয়া কোন ধরনের এডুকেশন চালাচ্ছে, সেটা করবেন কিনা, সিঙ্গাপুর, আমরা সেটার দিকে হাঁটছি। ইভেন আপনি ভারতের কথাও যদি বলেন, ভারতের আমরা এইবারই আমরা যেমন 2025 সালে এইবারই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4টা সিদ্ধান্ত নিয়েছি যে এইবার জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা ব্র্যান্ডিং করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো কাজ আছে যেটা সামনে আসে না। তার যে আপনার এই যে সেশন জাম যেটা আছে, সেটা আমরা 70-80% কমিয়ে নিয়ে আসবো আগামী ডিসেম্বর নাগাদ। আর আমরা কারিকুলামটা চেঞ্জ করতে যাচ্ছি, এবং কোয়ালিটি এডুকেশনটা কীভাবে দেওয়া যায় সেই জায়গাটাতে আমরা হাত দিচ্ছি, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে গুড গভর্নেন্সটা কীভাবে এস্টাবলিশ করা যায় সেই জায়গাটাতে আমরা হাত দিচ্ছি। এইটা করতে গিয়ে আমাদেরকে, আমি বলবো না যে আমাদের রিসোর্সের খুব স্কারসিটি আছে, আমাদের কমিটমেন্টের এই যে জায়গাটা, সেই জায়গাটাতে ঘাটতি আছে, সেই জায়গাটা আমরা হাত দিতে যাচ্ছি। এবং আমরা ধারণা করি যে আমরা একটা প্ল্যান করছি যে আগামী বছর এই 2025 এবং 26 সালের ভিতরে আমরা 50,000 মেয়েকে, আমরা মেয়েদেরকে দিয়ে শুরু করি প্রথম, তারপর ছেলেদেরকে যাব। ছেলেদের জন্য অন্য প্রোগ্রাম আছে। আমরা একটা টার্গেট করেছি যে 50,000 ফ্রিল্যান্সার আমরা তৈরি করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে। স্যার, এই আলোচনা আমি ফিরবো, মেধাবীরা কেন এই শিক্ষা পেশা আসে না, এটিও নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। একটি বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, কোথাও যাবেন না। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল, স্যার, মেধাবীরা কেন শিক্ষকতা পেশায় আসে না? অন্যান্য দেশে কিন্তু শিক্ষকতা পেশা খুবই ভ্যালুয়েবল একটি পেশা, বাংলাদেশে তার ব্যতিক্রম কেন? আমি যাচ্ছি জায়গাটাতে। তার আগে বলি, আমরা যে প্ল্যানটা করেছি যে মেয়েদেরকে আমরা ফ্রিল্যান্সিং শেখাবো। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত যারা পড়াশোনা করছে 38 লক্ষ শিক্ষার্থী, তার ভিতর থেকে আমরা টার্গেট করছি যে ফ্রিল্যান্সিংয়ে সারা বিশ্বে বাংলাদেশ এখন 2য় পজিশনে। কোনো ধরনের পলিসি সাপোর্ট ছাড়া, কোনো ধরনের অর্থায়ন ছাড়া, কোনো ধরনের কিছু ছাড়া নিজেই আপনার উদ্যোক্তারা, এবং ভারত হলো প্রথম স্থানে আছে। সেই জায়গাটাতে আমরা যদি 50,000 মেয়েকে একটা পাইলট প্রজেক্টের আন্ডারে একটা ফ্রিল্যান্সিংয়ের ট্রেনিং দিয়ে আমরা একটু দেখতে চাই যে তারা কি করতে পারে। আমরা যদি 5%ও যদি হাত দিতে পারি ভারতের এই যে ফ্রিল্যান্সিং মার্কেটে, তাহলে আমরা এখানে হয়তো $10-15 বিলিয়ন একটা মার্কেট তৈরি হতে পারে এই 1-2 বছরের ভিতরেই। সেই জায়গাতে আমাদের একটা স্বপ্ন আছে যে আমরা এইখানে এই টেকনিক্যাল এডুকেশনের জায়গাগুলোতে আমরা যাব। আর সিলেবাস তো পরিবর্তনের কথা বলছি, যে সাবজেক্টই পড়ুক না কেন তাকে একটা টেকনিক্যাল এডুকেশনে একটা সার্টিফিকেট কোর্স করতে হবে, এবং এটার রিসোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে। এবং এটা আমরা চিন্তা ভাবনা করছি অলরেডি। আমাদের সিন্ডিকেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর যে কথাটা বললেন আপনি যে পেশাতে আপনার শিক্ষক, আমি তো আগেই বললাম যে শিক্ষাটা দরকার কিনা একটা দেশের জন্য, জরুরি কিনা, সেটা যদি আপনি চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ জরুরি, তখনই আপনি শিক্ষকতা পেশা এই সমস্ত বিষয়গুলোর দিকে আপনি নজর দেবেন। এই মুহূর্তে যে অবস্থানে আছে শিক্ষকতা, যে অবস্থান, সামাজিক যে অবস্থান, তার যে স্ট্যাটাস এবং ফাইন্যান্সিয়াল যে পজিশন, তাতে কোনো ভালো ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষকতা পেশায় কিন্তু আনতে পারছি না। শিক্ষকরা আমরা দেখি প্রায়শই যে রাস্তায় নামে, প্রেস ক্লাবের সামনে সবসময় দাবি দেওয়ার তাদের যথেষ্ট কারণ আছে। আপনি তাদেরকে বছরের পর বছর ধরে আপনি তাদেরকে এমপিও দিচ্ছেন না। এমপিও যদি না দেন তাহলে এমপিওতে তাকে এনরোল করার সুযোগ দিয়েছিলেন কেন? বা সে যখন, আর এটাও ঠিক যে একদম যত্রতত্র অনার্স মাস্টার স্কুলে আপনার এই যে শিক্ষকরা কলেজে জয়েন করে বসে আছে, হ্যাঁ, যে একদিন এমপিও পাবে, হ্যাঁ, সেটা তো এখন যাই হোক, যারা এর ভিতরে আটকা পড়ে গেছে, যে শিক্ষকগুলা ৩-৪ হাজার শিক্ষক, তাদেরকে যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাদের এমপিওর বিষয়টা যদি আমরা চিন্তা ভাবনা করে ক্লিয়ার করতে পারি, এখন অনেকটাই নিয়ন্ত্রণের ভিতরে আসছে। তবে শিক্ষকদের এই মুহূর্তে যে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ যেটা আছে সেটা ডাবল করলেও আপনার ধরেন কম বলা হবে। এটা করা উচিত, একটা রাষ্ট্রের এই জায়গাটাতে করা উচিত। আর শিক্ষকদেরকে বিভিন্ন আজে বাজে কাজে ব্যবহার করার যে রাষ্ট্রের যে রাজনৈতিক দলগুলোর যে এক ধরনের টেন্ডেন্সি, যে শিক্ষকদেরকে দিয়ে দিনের ভোট রাতে করানো, অথবা শিক্ষকদেরকে দিয়ে যত ধরনের আজে বাজে কাজ আছে সব ধরনের কাজে অংশগ্রহণ করানো, কলেজের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে রাজনীতির দলের নেতাদের বন্দনা করার কাজে লাগানো, ঘন্টার পর ঘন্টা রাস্তা দাঁড় করিয়ে রাখা আপনি রোদের ভিতরে, এই জায়গাগুলোর থেকে আস্তে আস্তে আমাদেরকে কিন্তু বের হয়ে আসতে হবে। তবে আপনি যদি এদেশের শিক্ষা ব্যবস্থা যদি আপনি সংস্কার করতে চান, তবে সব থেকে বেশি সংস্কার করা দরকার প্রাথমিক শিক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রাথমিক শিক্ষাতে আপনি শিক্ষকদের বেতন বাড়িয়ে দিতে হবে এবং তাদেরকে একটা গেজেটেড অফিসার হিসেবে তাদেরকে দিতে হবে এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তাদেরকে নিতে হবে এবং তাদের এই যে তাদের স্ট্যাটাসটাও দিতে হবে এবং বেতনের গ্রেডটাও বাড়িয়ে দিতে হবে। কারিগরি শিক্ষার প্রতি আমরা কতটা জোর দিচ্ছি? কারিগরি শিক্ষার প্রতি কোনো ধরনের কোনো জোর নাই। কারিগরি শিক্ষা হলো যে যার কিছু করার নাই, যার যে কিছু পড়াশোনা করতে পারে না, তাকে কারিগরি শিক্ষার দিকে দেওয়া, এই হলো টেন্ডেন্সি। কিন্তু সারা বিশ্বেই কিন্তু এইরকম না। সারা বিশ্বে কিন্তু কারিগরি শিক্ষাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে একদম প্রধান হিসেবে। মূল কথাটা হলো কারিগরি শিক্ষা হোক আর যে কোনো শিক্ষা হোক, মার্কেট কি চাচ্ছে। আমাদের পণ্ডিত তৈরি হবে, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার তৈরি হবে। পণ্ডিত তৈরি করা, ক্রিটিক্যাল থিঙ্কার তৈরি করা, সেগুলোর জন্য তো বিশ্ববিদ্যালয় আছেই এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সার্টেন পার্সেন্টেজ আপনি দেখবেন সারা বিশ্বেই একটা সার্টেন পার্সেন্টেজ আপনার এই যে ক্রিটিক্যাল থিঙ্কার এবং পণ্ডিত তৈরি করার কাজে তারা ব্যস্ত থাকে। বাকি 90%ই হলো যে মার্কেট ড্রিভেন, মার্কেটে কি চাচ্ছে। এই কথা বলার আর কোনো সুযোগ নাই যে আমি সব 10টা 20টা 30টা 40টা সাবজেক্ট খুলে বসে থাকবো, যার এই যে ন্যাশনাল হেরিটেজ নিয়ে শুধুমাত্র এই যে গবেষণা হবে আর কোনো কিছু নাই, তাহলে কিন্তু আপনি বিশ্ব থেকে পিছিয়ে পড়বেন। স্যার, আমাদের গবেষণা কি ঠিকঠাক ভাবে হচ্ছে? কোনো গবেষণা হচ্ছে না, কোনো ধরনের কোনো গবেষণা হচ্ছে না, কোনো ধরনের কোনো গবেষণা হচ্ছে না। সব হলো টার্গেটেড গবেষণা, সব হলো প্রজেক্ট বেসড গবেষণা, সব হলো টার্গেটেড গবেষণা। জ্ঞান উৎপাদন এবং বিতরণ হলো বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। আমরা শুধু বিতরণ করে যাচ্ছি। সারা পৃথিবীর মানুষ জ্ঞান উৎপাদন করে, আমরা সেগুলোকে বিতরণ করে যাচ্ছি, জ্ঞান উৎপাদন করতে পারি না। একদম হচ্ছে না সেটা বলা ঠিক না, কোনো কোনো জায়গাতে হচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তারা অনেক ধরনের জ্ঞান উৎপাদন করেছে, কিন্তু অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারা জ্ঞান উৎপাদনের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে এবং গবেষণার ক্ষেত্রে বাজেটও কম। আপনি যদি বাজেটের পরিমাণ দেখেন, যে গ্রান্টস কমিশনের যে বাজেট দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণার জন্য, এটা কিছুই না, একদম কিছুই না। আপনার ধরেন 100 গুণ বাজেট যদি দেওয়া হতো তাহলে শিক্ষকরা হয়তো সেখানে ইন্টারেস্ট ফিল করতো। এটা কি সদিচ্ছার অভাব নাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সদিচ্ছার অভাব? এবং আমার গবেষণা দরকার কিনা, আমি সেই জিনিসটা আমার দরকার কিনা, এটা যদি আমার ভিতরে ধারণা থাকে যে গবেষণা আমার দরকার, আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিংয়ে নিতে গেলে তো গবেষণা ছাড়া হবে না এবং একটা দেশকে এগিয়ে নিতে গেলে তো আপনার গবেষণা ছাড়া হবে না। আজকে দেখেন সারা বিশ্বে যে সমস্ত সাইটের জার্নালগুলোতে যে সমস্ত আর্টিকেলগুলো প্রকাশিত হচ্ছে, বেশিরভাগ চাইনিজ। চায়না বুঝতে পেরেছে যে আমার শিক্ষা এবং গবেষণা ছাড়া আমি আগাতে পারবো না। চায়না কিন্তু সেই জায়গাতে একদম নাম্বার 1 যাওয়ার পথে। সিঙ্গাপুর মনে করেছে যে আমি গবেষণা ছাড়া, শিক্ষা ছাড়া আমি আগাতে পারবো না। মালয়েশিয়া মনে করেছে, হংকং মনে করে। এখন আমি যদি না মনে করি, এত পার্শ্ববর্তী দেশ হিসেবে, ইভেন ভারতের কথা যদি চিন্তা করেন, ভারতের গবেষকরা কিন্তু অনেক এগিয়ে আছে,
ইভেন পাকিস্তানের কথা যদি বলেন, তারাও কিন্তু গবেষণাতে আপনার অনেক এগিয়ে আছে। আমরা কিন্তু গবেষণাতে এই জায়গাটাতে পিছিয়ে আছি। তবে আমরা গবেষণা ইম্পর্টেন্স আমাদের ছিল না যে তা না। 60-এর দশকে বলেন, 70-80-র দশকে গবেষণার প্রতি আমাদের ইন্টারেস্টটা খুব ভালোই ছিল। আমরা বিভিন্ন ধরনের গবেষণা নিয়ে, তখন আপনার মৌলিক গবেষণা নিয়ে কিন্তু কাজ করেছি। কিন্তু 90 দশকের পরে এই সব কিছুর ভিতরে রাজনীতি ঢুকাতে গিয়ে এবং সব কিছুর ভিতরে নিজস্ব দলীয় লোক দ্বারা পরিবেষ্টিত থাকার কারণে আপনারা দেখবেন গবেষণা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। স্যার, সবকিছুর জন্য শিক্ষাঙ্গনের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের খুবই শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ পরিবেশ কেমন দেখেন এবং কেমন আপনি প্রত্যাশা? এখন এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গনের অবস্থা মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আছে। কিন্তু এই নিয়ন্ত্রণের ভিতরে থাকবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবং এখানে সবার কিন্তু একটা সেন্স আনতে হবে, ফিরিয়ে আনতে হবে যে আমরা যখন যাব ক্ষমতাতে, যারাই যাক, তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কতটুকু রাজনৈতিক কাজে ব্যবহার করবেন আর কতটুকু শিক্ষার কাজে ব্যবহার করবেন। আমরা তো দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একদম রাজনীতি শেষ করে দিয়েছে। শিক্ষকরা একটা কলেজের ভিতরে, প্রত্যাশার জায়গা শেষ কথা কি, একটা কলেজের ভিতরে শিক্ষকরা 5টা-7টা দলে বিভক্ত। তো শিক্ষকদের ভিতরে যদি এত দলবাজি হয়, তাহলে এই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলবে। আমাদের একটাই চাওয়া যে স্বাধীনতার 53 বছর পরে আমাদের আশেপাশের দেশগুলো শুধুমাত্র শিক্ষাকে টার্গেট করে উন্নত দেশে রূপান্তরিত হয়ে গিয়েছে অথবা যাচ্ছে, আর আমরা অন্য কিছু থেকে টার্গেট করে যে রোড, ব্রিজ, কালভার্ট এগুলো করতে হবে, এটাই উন্নয়নের, পাওয়ার প্ল্যান্ট করতে হবে, এই যে আপনার এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সবই দরকার, কিন্তু আগে কোনটা দরকার? আগে হলো শিক্ষা, স্বাস্থ্য, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। শেষ কথা কি বলবেন? আমাদের শেষ কথা হলো, আমরা এখন যে বাংলাদেশটাকে আমরা পেয়েছি, যে দ্বিতীয় বাংলাদেশ বলছি আমরা সবাই, স্বাধীনতা 2.0 আমরা যেটা বলছি, সেটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু ওই ফ্রান্স রিভলিউশনের মতো, ফরাসি বিপ্লবের মতো, বা পৃথিবীর ইতিহাসে অনেক দেশের বড় বড় বিপ্লব হয়েছে, এবং আমাদের দেশেও 71-এ যে এত বড় বিপ্লব হলো, মুক্তিযুদ্ধ হলো, তার ফল কিন্তু আমরা তুলতে পারি নাই। ফলটা তোলার জন্য সবাইকে একটা ঐক্যমত। অসংখ্য ধন্যবাদ ঐক্যমত লাগবে। আমানুল্লাহ ফেরদৌস, অবশ্যই এই শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে এবং দেশকে আরো বেশি শতভাগ শিক্ষানুরাগী করতে ঐক্যমত দরকার সবারই, সরকার এবং রাজনৈতিক দল সবার একসঙ্গে এই উদ্যোগটি দরকার। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।